আপনাদের সাথে একটা পিডিএফ শেয়ার করেছিলাম যেখানে কন্টেন্ট নিয়ে কাজ শুরু করার প্রথম ধাপগুলোতে আমি যেভাবে কাজ করেছি সেই 8টা স্টেপ নিয়ে কথা বলেছি। এই 8টা স্টেপ আমি 1.5 থেকে 2 মাস ধরে নিজে ফলো করেছি, তারপর ভিডিও বানানো শুরু করেছি আর পোস্টিং শুরু করার 1 মাসের মাথায় আশাতীত রেজাল্টও পেয়েছি। এই রেজাল্ট আপনারাই দিয়েছেন, তাই আমার শুরুটা শুধু আমার কাছে রেখে না দিয়ে আপনাদের সবার সাথে শেয়ার করতে চেয়েছি। একটা জিনিস আমি প্রথমেই ক্লিয়ার করে নিতে চাই, যেটা হচ্ছে এই স্টেপসগুলো ফলো করলেই আপনি রাতারাতি মনিটাইজেশন, লাখ লাখ ভিউ, হাজার হাজার ফলোয়ার অথবা একদিনে ভাইরাল হয়ে যাবেন এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না, আমিও দিচ্ছি না। বরং এটা মাথায় রাখেন যে এটা কোনো শর্টকাট না, এটা একটা ফাউন্ডেশন। আজকে শুরু করতেছি 8টা স্টেপ নিয়ে করা একটা সিরিজের প্রথম ভিডিও, আমার কন্টেন্ট জার্নির প্রথম স্টেপ। চলুন তাহলে শুরু করি। রিয়েলিটি চেক। কেন বেশিরভাগ কন্টেন্ট চুপচাপ আপনার চ্যানেলের একটা কর্নারে পড়ে থাকতে থাকতে অনলাইনে লক্ষ কোটি ভিডিওর ভিড়ে হারায় যায়? আমরা খুব সহজেই দোষ দিয়ে দিই অ্যালগরিদমকে, কিন্তু আসলে তো ভাই অ্যালগরিদম আপনার শত্রু না, হয়তো আপনার কন্টেন্ট নিজেই নিজের শত্রু। যেমনটা আমি পিডিএফ ফাইলে বলেছি, নিজেকে 3টা প্রশ্ন করেন। আপনি কন্টেন্ট বানাচ্ছেন, কার জন্য বানাচ্ছেন, কেন বানাচ্ছেন, আর আপনার কন্টেন্ট দেখে দর্শকের কি লাভ হবে। ধরুন আপনি রান্নার ভিডিও নিয়ে কাজ করতে চাইছেন। আজকাল বাংলাদেশে কোটি কোটি রান্নার চ্যানেল, কার চ্যানেল বাদ দিয়ে কারটা দেখবে মানুষ? বাংলাদেশের ঘরে ঘরে সবাই অন্তত 1-2 বেলা রান্না করে। আমার আম্মুর বয়স 60-র কাছাকাছি। আপনার কি মনে হয় আম্মু যখন প্রতিদিনের রান্না করতে যাবে তখন অনলাইনে সার্চ করে আপনার ভিডিও দেখে রান্না বসাবে? আবার আমার শাশুড়ির হাতের মাটন লেগ রোস্ট একবার খেলে দুনিয়ার আর অন্য কোনো রোস্ট কোনোদিন খেতে ইচ্ছা করবে না। ওনারা রান্না করতেছেন যুগ যুগ ধরে। উনারে কি তাহলে কোনো বিশেষ দিনে পোলাও কোরমা রান্না করতে গেলে ইউটিউবে বা ফেসবুকে সার্চ করে কোনো রেসিপি দেখে তারপর রান্না করবে? আপনি রান্না নিয়ে কাজ করতে চাইতেছেন, খুবই ভালো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কি আপনার টার্গেট অডিয়েন্স চিন্তা করে বানাচ্ছেন রান্নার ভিডিও? সেটা যদি না করে থাকেন তাহলে আবারও সেই আপনার ভাগ্য অথবা অ্যালগরিদমকে দোষ দিয়ে কি হবে বলেন? আমি যেমন দেশে থাকি না, হঠাৎ করে দেশি স্টাইলে রান্না করা খাবার খেতে ইচ্ছা করে, তখন আমি ইউটিউবে সার্চ করে রেসিপি দেখে রান্না বসাই। আপনি আপনার ডেমোগ্রাফি সেট করেন প্রথমে, তার সাথে হালকা একটু গল্প আর জোকস মিশায় দেন। আমাদের দেশে প্রচুর মানুষজন বিদেশে থাকেন, মিডল ইস্ট, মালয়েশিয়া, ইউরোপ, নর্থ আমেরিকা। যে কোনো একটা দেশ সিলেক্ট করে গুগলে সার্চ করে দেখেন যে ওইসব দেশে আমাদের দেশে কি কি জিনিস পাওয়া যায়। সেটাও না পারলে ফেসবুকে প্রচুর প্রবাসী গ্রুপ আছে, ওখানে পোস্ট করে জিজ্ঞাসা করেন, তারপর সেটা নিয়ে কাজ করেন। এন্ড দেন চাইলে সেই সেম গ্রুপে আপনার ভিডিও পোস্ট করে দেখতে পারেন। এখন কথা হচ্ছে শুধু ডেমোগ্রাফি সেট করলেই কি কাজ শেষ? না ভাই, এখানেই আসে আসল খেলা। আমরা ভিডিও বানানোর সময় শুধু চিন্তা করি ভিউ হচ্ছে না কেন, অথচ চিন্তা করা উচিত ছিল মানুষ কেন আমার ভিডিও দেখবে। নিজেকে এই প্রশ্নটা করেন, আপনার ভিডিও কি মানুষের কোনো সমস্যার সমাধান দিচ্ছে নাকি বিনোদন দিচ্ছে? যদি আপনি সেই প্রবাসী ভাইটির জন্য ভিডিও বানান যে কিনা সবে বিদেশে গিয়েছেন আর রান্না জানেন না, তবে আপনার ভিডিওর ভ্যালু হলো সার্ভাইভাল স্কিল। সে আপনার ভিডিও দেখবে কারণ তার পেটের ক্ষুধা মেটানো দরকার। এখানে আপনি তার একটি প্রবলেম সলভ করছেন। যখন আপনি ডেসক্রিপশনে লিখবেন বিদেশে বাংলাদেশি রান্নার সহজ রেসিপি, তখন গুগল বা ইউটিউব বা ফেসবুক বুঝবে এই ভিডিওটা স্পেসিফিক কিছু মানুষের জন্য। একেই বলে নিশ টার্গেটিং। অনেকে আমাকে ইনবক্স করেন, ভাই ভিডিও বুস্ট করব কিভাবে, বা কোন সময় আপলোড দিলে ভাইরাল হওয়া যায়? শুনেন, অ্যালগরিদম কোনো রোবট না যে আপনি একটা সুইচ টিপলেই কাজ করা শুরু করবে। অ্যালগরিদমটা হলো অডিয়েন্স বিহেভিয়ার। আপনার ভিডিও যদি প্রথম 10 জন মানুষের সামনে যায় এবং তারা যদি 3 সেকেন্ড দেখেই কেটে দেয়, অ্যালগরিদম বুঝবে আপনার এই কন্টেন্টটা দিয়ে অন্য মানুষকে সেই প্ল্যাটফর্মে বেশিক্ষণ আটকায় রাখা যাবে না। তখন অ্যালগরিদম তার রিচ কমায় দিবে। তাহলে উপায়, কন্টেন্টকে নিজস্বতা দিতে হবে। রান্নার চ্যানেলের অভাব নাই, কিন্তু আপনার গল্প বলার স্টাইল বা আপনার কোনো একটা জোকস যদি অন্য আর 10টা রাঁধুনির চেয়ে আলাদা হয়, তবেই মানুষ আপনাকে মনে রাখবে। ওই যে বললাম আমার আম্মু আর শাশুড়ির হাতের রান্নার একটা আলাদা স্বাদ আছে, আপনার ভিডিওর সেই স্বাদটা কোথায় সেটা খুঁজে বের করাই হলো আপনার এই কয়েকদিনের হোমওয়ার্ক। ফেসবুকে বা ইউটিউবে লাখ লাখ ক্রিয়েটর দেখে ভয় পাবেন না। মনে রাখবেন, বাজার যত বড় ক্রেতা তত বেশি। বাংলাদেশে এখন কোটি কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, সবাই কিন্তু একই জিনিস দেখে না। আপনার কাজ হলো আপনার কমিউনিটি তৈরি করা। সেটা এভাবে করতে পারেন যে যারা নতুন বিয়ে করেছেন তাদের জন্য টিপস দিয়ে, অথবা যারা কম বাজেটে ঘর সাজাতে চায় তাদের জন্য কোনো ভিডিও বানিয়ে, অর আমার মতো যারা ফাওয়া লাভ করতে চায় তাদের জন্য মজার কোনো ভিডিও বানিয়ে। আপনার টার্গেট যদি হয় সবাই, তাহলে ভাই আপনার ভিডিও কারোর জন্য না। নির্দিষ্ট একটা কিছু টার্গেট করেন, দেখবেন বাকি সবকিছু অটোমেটিক হচ্ছে। এই 8টা স্টেপ যে আমি ফলো করেছি তার প্রথম শিক্ষাটা ছিল টু বি স্পেসিফিক।
আমি জানি আপনারা অনেক দিন ধরে ভাবছেন ভিডিও বানাবেন, ক্যামেরা নেই, ভালো মাইক নেই, এই সব অজুহাতে আটকে আছেন। সত্যি বলবো, আমার প্রথম ভিডিওগুলো দেখে আমি নিজেই এখনো হাসি, কিন্তু শুরুটা তো করতে হবে। এই সিরিজের বাকি 7টা স্টেপে আমি দেখাবো কিভাবে একটা কন্টেন্ট কনস্টিটিউশন তৈরি করা যায়, কিভাবে নিশ সিলেকশন নিয়ে কাজ করতে হয়, কিভাবে কোনো টাকা খরচ না করে ভিডিওর রিচ বাড়াতে হয়, এবং আরো অনেক কিছু। কিন্তু তার আগে আজকের কাজটা গুছিয়ে ফেলেন। আজকের হোমওয়ার্ক, একটা কাগজ আর কলম নেন। ওই যে 3টা প্রশ্ন করেছিলাম, আপনার ভিডিও কার জন্য? যেমন 20 থেকে 30 বছর বয়সী স্টুডেন্ট। 2, কেন বানাচ্ছেন? তাদেরকে কি কোনো স্কিল শেখাতে নাকি হাসাতে? 3, তাদের কি লাভ হবে? তারা কি নতুন কিছু জানবে? এই 3টা উত্তর যতক্ষণ ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ ভিডিও রেকর্ড করার দরকার নেই, কারণ ফাউন্ডেশন শক্ত না হলে বিল্ডিং এমনিতেই পড়ে যাবে। এখন অনেকে হয়তো ভাবতেছেন, এত খাটনি করে লাভটা কি? ভাই, শর্টকাটে হয়তো ভাইরাল হওয়া যায়, কিন্তু টিকে থাকা যায় না। আমি চাই আপনারা যখন কন্টেন্ট বানাবেন তখন যেন বুক ফুলিয়ে বলতে পারেন, আমি একটা ভ্যালু ক্রিয়েট করেছি। আমি যে আশাতীত রেজাল্ট পেয়েছি তার পেছনে কোনো জাদু ছিল না, ছিল জাস্ট এই রিয়েলিটি চেক আর প্রপার প্ল্যানিং। আগামী ভিডিওতে আমি কথা বলবো আপনার নিশ বা ক্যাটাগরি কিভাবে লক করবেন এটা নিয়ে, যাতে আপনি আর কনফিউজ না হন। ততক্ষণ পর্যন্ত এই 3টা প্রশ্নের উত্তর কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি নিজে পড়ে দেখার চেষ্টা করব কার আইডিয়াটা সবচেয়ে ইউনিক। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আজকের ফাওয়াল আপ এখানেই শেষ।